কুসুমপুর গ্রাম। এই গ্রামে বাড়ি একজন দয়ালু মাঝির, নাম হরিদাস। আর হরিদাসকে নিয়েই আমাদের আজকের গল্পটি। বাদলা রাতে মাছ ধরতে গিয়ে। আজকের গল্পটি একটি সাজানো গোছানো গল্প। গল্পটির স্থান, কাল, চরিত্র সবকিছুই কাল্পনিক। তো চলুন শুরু করছি আজকের গল্প, বাদলা রাতে মাছ ধরতে গিয়ে। সকাল থেকেই ভারী মাত্রায় বৃষ্টি হচ্ছিল। বিকেল নাগাদ বৃষ্টি কিছুটা থেমেছে, আর এই টিপটিপ বৃষ্টির মাঝেই হরিদাস নৌকা নিয়ে ঘাটে বসে আছে। নৌকার ছাউনির মধ্যে টিম টিম করে জ্বলছে একটি লণ্ঠন। হরিদাস একজন জেলে হলেও গ্রামের মানুষগুলোকে তিনি মাঝে মধ্যেই বিনে পয়সায় নদী পার করিয়ে দেন। তাকে গ্রামের সবাই শুধু একজন জেলে নয়, ভালো মানুষ হিসেবেই জানত। হরিদাস নদীর ঘাটে নৌকোতে বসেছিলেন। ঠিক সেই সময়ে নরসিংহ বুড়ো এসে হাজির হলো হরিদাসের সামনে। হরিদাস বাবা, আমাকে একটু নিয়ে চল না, আমার নাতি যে খুব অসুস্থ। চলো কাকা, নৌকা তো তোমাদের জন্যই। আমি থাকতে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। ভগবান তোর মঙ্গল করুক বাবা, মঙ্গল করুক। তুই আছিস বলেই আমরা গ্রামের মানুষ এত ভালো আছি। নরসিংহ বুড়ো নৌকাতে উঠলেন। পা দুটো ছড়িয়ে নৌকাতে বসবেন, এমন সময় একজন গর্ভবতী নারীকে নিয়ে দুজন মাঝবয়সী মহিলা নদীর ঘাটে এলেন। তারা এসে হরিদাসের নৌকার কাছে দাঁড়ালো। এক অদ্ভুত দৃষ্টিভঙ্গি তাদের, আস্ত গম্ভীর মুখ তাদের। দেখে যেন মনে হচ্ছিল বেশ চিন্তিত তারা। দাদা, আমার দিদির পেটের ব্যথা শুরু হয়েছে, আমাদের খুব জলদি ওপারে যেতে হবে। আপনি মনে হয় ওদিকেই যাচ্ছেন, দয়া করে আমাদেরকে নদীটি পার করিয়ে দিন। হ্যাঁ, এসো এসো, ভয় পেও না, যত জলদি জলদি পারি নিয়ে যাব। তারা নৌকাতে উঠে বসলেন। নৌকা চলতে শুরু করল। হরিদাসের আজ অনেক দায়িত্ব। এই গর্ভবতী নারীকে সামনের গ্রামে নামিয়ে দেওয়া, সেই বৃদ্ধকে তার অসুস্থ নাতির কাছে পৌঁছে দেওয়া, এটা ভেবেই হরিদাস নৌকা বইছিল। কিছু দূর যেতেই একজন ছেলে দৌড়ে এসে নদীর পাশে দাঁড়ালো, হাতে বাজারের একখানা ব্যাগ। ছেলেটা হরিদাসের নৌকা দেখে চিৎকার করে বলল, ও হরিদাস দা, দাঁড়াও দাঁড়াও, বাসায় মা একা আছে গো, দয়া করে একটু পার করে দাও, বড্ড দেরি হয়ে গেল গো। তোর মা নিশ্চয় চিন্তা করছে রে। দাঁড়া দাঁড়া, তোকে আর ফেলে রেখে যায় কি করে? হরিদাস হাসি মুখে নির্মলকেও তুলে নেল। সে যেন সবার উপকারে আসে, তার মধ্যে কোনো অহংকার নেই। মানুষের উপকার করা তার নিতান্তই সঙ্গী। হরিদাস সবার প্রথমে পাশের গ্রামের গর্ভবতী নারীকে এবং তার সঙ্গে যারা ছিল তাদেরকে নামিয়ে দিল। সাবধানে যেও, ভগবান তোমার সন্তানের মঙ্গল করুক। হরিদাসদা, তুমি আজ আমার দিদির জন্য অনেক উপকার করলে গো। এই নাও কিছু পয়সা নাও। ছি, এই কি বলছো গীতা? আমি যা করেছি আমাদের গ্রামের সন্তানের জন্যই করেছি। রাতে নদী পার করানো পয়সার ব্যাপার না, মানুষ মানুষকে সাহায্য করে, এটাই আমি ছোটবেলা থেকেই শিখেছি। আমাদের হরিদাসের মনে দেবতা আছে বটে। এমন ভালো মানুষ আমাদের গ্রামে আছে বলেই আমরা এখনো বিপদ আপদ থেকে উদ্ধার হই। নরসিংহ বুড়োর কথা শুনে হরিদাস কিছুটা খুশি হয়। এরপর হরিদাস আবারও নৌকা বাইতে শুরু করে। ধীরে ধীরে নৌকাটি নদীর উপরে এসে থেমেছে। হরিদাস বাঁশ দিয়ে নৌকার ঘাটে লাগিয়ে দাঁড় করিয়ে দিল। নির্মল আর নরসিংহ বুড়ো নামতে নামতে বলে, আরে হরিদাস, তুই না থাকলে এই বয়সে নদী পার হওয়াটা স্বপ্ন ছিল রে। এইটা রাখো দাদা, রাত বিরেতে তোমার কষ্টটা তো মিথ্যে না। ধুর নির্মল, তুই আবার টাকা দিচ্ছিস কেন? আমি কি কখনো টাকা নিয়ে পার করেছি তোদের? হরিদাস, তুই মানুষ না রে, তুই মানুষ রূপী ভগবান। ভাগ্য ভালো এই কুসুমপুর গ্রাম তোকে পেয়েছে।
আমি তো শুধু আমার কাজটাই করছি কাকা। মানুষকে মানুষ একটু সাহায্য না করলে কি চলে? চললাম কাকা, ভালো থেকো। হরিদাস নদীর মাঝখানে এসে জাল দিয়ে মাছ ধরতে লাগে। বৃষ্টি থামার কোনো নামই নেই। আকাশে হরম হরম করে বিজলি চমকাচ্ছে। পাশে একটি কাক পক্ষীও নেই। মাঝে মাঝে ভেসে আসছে শেয়ালের ডাক। তার মাঝে শোঁ করে বাতাসের তীব্রতা। হরিদাস মাঝ নদীতে হাঁটে। আজ বেশ ভালোই মাছ পেয়েছে হরিদাস। হরিদাসের একেবারেই লোভ লালসা নেই। এই কয়েকটা মাছ পেয়ে সে বেশ খুশি। জালটি রেখে সে যখন রওনা দেবে বাড়ির উদ্দেশ্যে, নদীর পাড় থেকে ভেসে এলো আর একজনের কণ্ঠস্বর। আরে ও মাঝি, নদীটা পার করিয়ে দাও গো, বড় বিপদে পড়েছি। দূর থেকে লোকটির চেহারা একেবারেই বোঝা যাচ্ছিল না। হরিদাসের দয়ার শরীর। সে কোনো কিছু না ভেবেই এগিয়ে গেল লোকটির দিকে। যেতেই হরিদাস লক্ষ্য করল নদীর পাড়ে ৩-৪ জন মানুষ হাতে একটি লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে। একটু খাড়াও দাদা ভাইরা, আমি আইতেছি। হরিদাস নৌকাটি নিয়ে তাদের দিকে এগিয়ে গেল। কাছে যেতেই দেখা গেল সদ্য বিয়ে করা বর আর বউ, পাশে দাঁড়িয়ে একটি ছেলে। বউটির পরনে লাল শাড়ি, শরীর বেশ গহন। পাশে থাকা ছেলেটি একটি ছাতা হাতে ধরে আছে। ছাতার নিচে দাঁড়িয়ে আছে নতুন বউ। বিয়ে করে ফিরছি দাদা ভাই, এই বৃষ্টির মধ্যে একটা নৌকাও পাচ্ছি না, সেই কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। আমাদেরকে একটু ওই কুসুমপুরে নামিয়ে দাও গো দাদা, টাকা যা চাও তাই নেবে। না না, টাকা দিতে হবে না, কিন্তু রাত তো অনেক হয়েছে। আর দেখছিনি তো দাদা বাবুরা, আজ দুর্যোগের রাত। ভাবলুম বাড়ি ফিরে যাব। গিন্নি যে অপেক্ষা করছে দাদা ভাই। মানুষের বিপদে পাশে থাকলে ভগবান মঙ্গল করে। এইটুকু উপকার আমাদের করো দাদা ভাই। তুমি তো জানোই এত রাতে আমরা আর নৌকো পাবো না। আচ্ছা ঠিক আছে, উঠুন। তারা আর দেরি না করে নৌকোতে উঠে পড়ল। হরিদাস ধীরে ধীরে বাইছে নৌকা। বৃষ্টির টিপটিপ শব্দের মাঝে জলের কলকলানি শব্দ। এ যেন এক ভয়ঙ্কর আবহাওয়া। তুমি কুসুমপুরের লোক? হ্যাঁ দাদা ভাই, তো বিয়ে করে এত রাতে ফিরছেন যে? সে আর বলো না, দেখছই তো সকাল থেকে বৃষ্টি, নদী পথে রাস্তা। ভাবলাম বৃষ্টি থামলে রওনা দেব, কিন্তু বৃষ্টি তো আর থামলই না। তোমার মতো মানুষ এখন খুব কম পাওয়া যায় মাঝি। ভগবান মানুষের সাহায্য করার জন্যই পাঠিয়েছেন, কিন্তু মানুষ মানুষের সাহায্য করে না। তাদের গল্পের মাঝেই নৌকা ধীরে ধীরে নদীর মাঝ বরাবর চলে আসছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, শুধু লণ্ঠনের কাঁপা আলো আর মাঝে মাঝে দূরে বিদ্যুৎ চমকানোর শব্দ। নদীর ভরা জল। নৌকায় বসে থাকা সবাই একটু হাঁপ ছেড়ে বাঁচল। মনে হচ্ছে এবার ওপারে ঠিক পৌঁছানো যাবে। তবে হরিদাসের মনটা হালকা অস্থির লাগছে, কারণ তার মন পড়ে আছে তার বাড়িতে। নিশ্চয়ই মনে হয় তার গিন্নি তার জন্য এখনো না খেয়ে পথ চেয়ে বসে আছে। ওই সামনে একটা কি নৌকা দেখা যাচ্ছে? হ্যাঁ রে, ঠিক বলেছিস, একটা নৌকা এদিকেই তো আসছে। আলো কম, ভালো করে তো দেখাও যাচ্ছে না। নৌকাটা একটু একটু করে এগিয়ে আসছে তাদের নৌকার কাছে। একসময় সেই নৌকাটি হরিদাসের নৌকার কাছে এসে পৌঁছল। হরিদাস বইটা চালাতে চালাতে সামনে তাকিয়ে যা দেখল, তা দেখার পর তার মুখ থমকে গেল, চোখ বড় বড় হয়ে উঠল। সে দেখল হরিদাসের নৌকাতে যে লোকগুলো বসে আছেন, সামনে সেই নৌকাতে ঠিক সেই মানুষগুলোই বসে আছেন। লাল শাড়ি পরা নতুন বধূ আর নতুন বর, আর তাদের পাশে বসে আছেন সেই মানুষটি যে কিনা কিছুক্ষণ আগেই ঘাটে ছাতা ধরেছিলেন। তবে সেই কি, সেই মানুষগুলো ছাড়া সেই নৌকাতে আরো কিছু মানুষ দাঁড়িয়ে আছে। তাদের পরনে একেবারে কালো রঙের পোশাক। লণ্ঠনের মিটিমিটি আলোতে হরিদাস লক্ষ্য করল কালো পোশাক পরা সেই লোকগুলো সেই 3 জনের গলায় ছুরি ধরে আছে। সে কি কে 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 আপনারা? স্যাম স্যাম, সামনের নৌকায় ওরা কারা?
কি 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 হচ্ছে সব? না না না, এ কিছুতেই হতে পারে না। কি হচ্ছে সব? হঠাৎ হরিদাসের নৌকায় থাকা লোকগুলোর মুখগুলো কেমন যেন পাল্টে যেতে লাগলো। হরিদাস ভয়ে এক মুহূর্তে থমকে গেল। নরম মুখের জায়গায় বেরিয়ে এলো ফাটা চোখ, হালকা কাটা গলা, ঠোঁটে শুকনো রক্তের দাগ, আর ভয়ঙ্কর চেহারা। সৌরভের চোখ জলজল করছে। আজ থেকে 2 দিন আগের ঘটনা। সেদিন ছিল আমার বিয়ের দিন। সেদিনও সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। ভেবেছিলাম বৃষ্টির সময় নদী পার হওয়া সম্ভব নয়, তাই বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। কিন্তু সন্ধ্যা হয়ে গেল, তবুও বৃষ্টি ছাড়ার কোনো নামই নেই। তোকে কত করে বললাম জলদি চল জলদি চল, কিন্তু কে শোনে কার কথা? এখন নদীতে নৌকা পাওয়া যাবে তার কোনো সম্ভাবনা আর আছে? ধুর বাবা, এত চিন্তা করিস কেন? আরে নৌকা না পেলে আজ শ্বশুর বাড়িতে থেকে যাব, কাল ভোরবেলা রওনা দেব। কি বলো বউ? আমার না ভীষণ ভয় করছে। শুনেছি রাত লাগলে নদীর ঘাটে চোর ডাকাতের আনাগোনা বেড়ে যায়। আমরা বরং বাড়ি ফিরে যাই, কাল ভোরবেলা রওনা দেব। আমরা গল্প করতে করতে এক সময় পৌঁছালাম নদীর ঘাটে। নদীর ঘাটে এসে দেখি একটি মাঝি আগে থেকেই বসে আছে। মাঝিকে দেখে আমরা বেশ খুশি হলাম। মাঝির সঙ্গে ভাড়া মিটিয়ে উঠে পড়লাম নৌকোতে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ওই দূর জঙ্গলগুলো থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। আমার স্ত্রীর গয়না দেখে মাঝি তারা লোভ সামলাতে পারল না। নদীর ঘাটে বসেছিল 3 জন ডাকাত। ডাকাতগুলোর কাছে গিয়ে নৌকাটি থামালো মাঝি। এরপর ডাকাতগুলো হাতে অস্ত্র নিয়ে উঠে পড়ল নৌকাতে। এই, কার কাছে কি আছে দিয়ে দে সব। প্রাণে বাঁচতে চাইলে সবকিছু দে। আমাদের কাছে যা ছিল সবকিছু আমরা সেই ডাকাত দলকে দিয়ে দিয়েছি, কিন্তু তবুও তারা আমাদেরকে ছাড়লো না। মাঝ নদীতে তারা নির্মমভাবে হত্যা করলো আমাকে আর আমার বন্ধু রামকে। আর আমার স্ত্রীকে নিয়ে গেল জঙ্গলের মাঝে। জঙ্গলে নিয়ে গিয়ে তার সঙ্গে জবরদস্তি করলো সেই ডাকাত দল আর সেই মাঝি। এরপর তাকে নির্মমভাবে হত্যা করে ফেলে দিল জঙ্গলে। শিয়াল কুকুরগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে তার শরীর। কথাগুলো শুনে হরিদাসের হাত থেকে বইটা পড়ে গেল জলে। সেদিনের পর থেকে আজও খুঁজে পাইনি সে সেই মাঝিকে। আমরা নদীর কোনো মাঝিকে আর জীবিত রাখবো না। এক এক করে সবাইকে নির্মম ভাবে হত্যা করব। হরিদাস আর কিছু বলার সুযোগই পেল না। ধীরে ধীরে রাম আরো বীভৎস রূপে পরিণত হলো। এক লাফে সে ঝাঁপিয়ে পড়ল হরিদাসের শরীরে। নদীর বুকে তখন শুধু এক আওয়াজ, ছেড়ে দাও আমাকে, মেরো না। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, বাঁচাও আমাকে, বাঁচাও। সকাল হলো, আকাশ একেবারে পরিষ্কার, কিন্তু রাতের ভেজা ঘ্রাণটা এখনো বাতাসে লেগে আছে। পথঘাট কাদায় ভর্তি। রাস্তায় 3 জন মানুষ ধীরে ধীরে হেঁটে আসছে। নির্মল, নরসিংহ বুড়ো আর হরিদাসের স্ত্রী গঙ্গা। সারা রাত অপেক্ষা করলাম, একটা বার দরজা খোলার শব্দ হলো না। তো এমন না, ও তো কখনো এমন করে না। হ্যাঁ, আমিও তো ছিলাম। সবকিছু তো ভালোই ছিল। নদী পার করে দিল, হাসি মুখে বিদায়ও জানালো। তারপর তারা 3 জন হাঁটতে হাঁটতে নদীর ঘাটে চলে এল। সবাই চুপচাপ, কারো মুখে কথা নেই। তারা ঘাটের কাছাকাছি পৌঁছতেই গঙ্গা হঠাৎ দাঁড়িয়ে বলে, ওই যে, ওই দেখো, এটা তো হরির গামছা। তারা এদিক ওদিক তাকিয়ে দেখল হরির নৌকাটি ওই দূরে কিনারায় ভাসছে। তাড়াহুড়ো করে তারা নৌকাটির কাছে গিয়ে দেখল মুখ থুবড়ে পড়ে আছে হরিদাসের দেহ। হাত পা উল্টে গেছে, চোখ দুটো ওপরানো, মাংস যেন কেউ ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। কি নির্মম এক মৃত্যু! ওগো, এ কি হলো তোমার?
আমি তোমাকে কত করে মানা করলাম, তুমি কেন আসলে? ওগো ওগো, ওঠো। নরসিংহ বুড়ো থমকে দাঁড়িয়ে রইল নদীর ঘাটে, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। গ্রামের এমন সে সৎ নিষ্ঠাবান মাঝি হরিদাস এই পৃথিবীতে আর নেই।